অ্যাকাউন্টিংয়ের এই একেবারে মূল ভিত্তিগুলোকে নিয়ে কথা বলা যাক, একদম সহজ করে। তাহলে প্রশ্নটা হলো, একটা ব্যবসার পুরো আর্থিক ছবিটা আমরা মাপব কিভাবে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আশ্চর্য রকম সহজ কিন্তু ভীষণ শক্তিশালী একটা সমীকরণে, যেটা কিনা পুরো অ্যাকাউন্টিং জগতের ভিত্তি। চলুন একদম গোড়ায় যাওয়া যাক। খুব সহজ করে বললে, একটা ব্যবসার যা কিছু আছে, মানে তার সম্পদ, সেগুলো আসে মূলত দুটো জায়গা থেকে। হয় অন্যদের কাছ থেকে ধার করা টাকা, যেটা হলো দায়, অথবা মালিকের নিজের পকেটের টাকা, যা হলো মালিকানা সত্ত্ব। আর এই দুটো দিক সবসময় সমান থাকবেই। এই সাধারণ ধারণাটাই কিন্তু আমাদের পুরো আলোচনার ভিত্তি। আর ঠিক এখান থেকে আমরা পাই অ্যাকাউন্টিংয়ের সেই বিখ্যাত সমীকরণটা, সম্পদ ইজ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব। এই ছোট্ট সূত্রটাই কিন্তু একটা ব্যবসার ব্যালেন্স শিট বা আর্থিক অবস্থার মূল কাঠামো। এরপর আমরা যা কিছুই আলোচনা করব তার কেন্দ্রে থাকবে এই সমীকরণটাই। তো আজকের এই আলোচনায় আমরা প্রথমে এই মৌলিক সমীকরণটা দেখব, তারপর এর প্রত্যেকটা অংশ, মানে সম্পদ, দায় আর মালিকানা সত্ত্ব আলাদা করে বুঝব। আর সব শেষে দেখব কিভাবে এই সবগুলো মিলে একটা কোম্পানির পুরো আর্থিক চিত্রটা তৈরি করে। তো চলন শুরু করা যাক সমীকরণের প্রথম অংশটা দিয়ে, অর্থাৎ সম্পদ বা অ্যাসেটস। সবচেয়ে সহজ ভাষায় বললে, সম্পদ হলো একটা ব্যবসার মালিকানায় থাকা মূল্যবান সবকিছু। সোজা কথায়, ব্যবসার যা কিছু আছে। অ্যাকাউন্টিংয়ের বইয়ের এই সংজ্ঞাটা বেশ খটমট লাগছে, তাই না? সম্ভাব্য ভবিষ্যতের অর্থনৈতিক সুবিধা মানে কি এসবের? দেখুন, ভয় পাওয়ার কিচ্ছু নেই। চলুন এটাকে আমরা ভেঙে একদম সহজ করে বুঝি। এই সংজ্ঞার প্রথম শব্দটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সম্ভাব্য। কেন? কারণ ভবিষ্যৎ তো অনিশ্চিত, তাই হিসাবরক্ষকদের অনেক কিছুই অনুমান করতে হয়। যেমন ধরুন, একটা কোম্পানি যখন বাকিতে জিনিস বিক্রি করে, সে কিন্তু ১০০% নিশ্চিত হয়ে বলতে পারে না যে সব গ্রাহকই টাকা ফেরত দেবে। এই যে অনিশ্চয়তা, সেটাকেই সম্ভাব্য শব্দটা তুলে ধরে। এর পরের অংশটা হলো ভবিষ্যতের অর্থনৈতিক সুবিধা। ভাবুন তো, একটা ব্যবসা $১,০০০ দিয়ে একটা ল্যাপটপ কিনল। এখন ৫ বছর পরেও কি ওটার দাম একই থাকবে? না, একদমই না। ধরা যাক ল্যাপটপটা ৫ বছর চলবে, তাহলে প্রতি বছর এর দাম $২০০ করে কমতে থাকবে। অ্যাকাউন্টিংয়ের ভাষায় এটাকে আমরা বলি অবচয় বা ডিপ্রিসিয়েশন। এটাই হলো ভবিষ্যতের অর্থনৈতিক সুবিধার একটা পরিমাপ। আর সবশেষে আসে নিয়ন্ত্রিত শব্দটা। এখানে একটা দারুণ প্রিন্সিপাল কাজ করে, যার নাম হলো সাবস্টেন্স ওভার ফর্ম। মানে আইনি মালিকানার থেকেও অর্থনৈতিক বাস্তবতাটা বেশি জরুরি। যেমন ধরুন, একটা কোম্পানি যদি ৬০ বছরের জন্য একটা বিল্ডিং লিজ নেয়, কাগজে কলমে সে হয়তো মালিক না, কিন্তু অর্থনৈতিক দিক থেকে এটা তারই সম্পদ হিসেবে ধরা হবে। তো এই অ্যাসেট বা সম্পদকে মূলত দুই ভাগে ভাগ করা হয়, চলতি আর অচলতি। এই ভাগটা কিন্তু খুব জরুরি, কারণ এটা দেখে বোঝা যায় একটা ব্যবসা তার ছোটখাটো বিলগুলো কত সহজে মেটাতে পারবে। এর মূল ভিত্তিটা হলো লিকুইডিটি, মানে কোন সম্পদ কত তাড়াতাড়ি ক্যাশ টাকায় পরিণত করা যায়। যেমন চলতি সম্পদের মধ্যে পড়ে ক্যাশ টাকা, প্রাপ্য হিসাব বা গুদামে থাকা পণ্য। আর অচলতি সম্পদের মধ্যে যেগুলো চোখে দেখা যায়, সেগুলো হলো জমি, বিল্ডিং বা যন্ত্রপাতি। আবার কিছু অদৃশ্য সম্পদও কিন্তু আছে, যেমন পেটেন্ট বা সুনাম। ভাবুন তো, ফেসবুক যখন ইনস্টাগ্রাম কিনেছিল, তারা কিন্তু এর মোট সম্পদের চেয়ে অনেক বেশি টাকা দিয়েছিল। কেন? কারণ ওই বাড়তি টাকার বড় অংশটাই ছিল ইনস্টাগ্রামের ব্র্যান্ড ভ্যালু বা গুডউইলের জন্য। আচ্ছা, এবার আসা যাক সমীকরণের দ্বিতীয় অংশে, দায় বা লায়াবিলিটিস। সোজা কথায় এটা হলো সেই টাকা যা একটা ব্যবসা অন্যদের কাছে ঋণী বা ধার করেছে। সম্পদের মতো দায়ের এই অফিসিয়াল সংজ্ঞাটাও বেশ ভয় ধরানোর মতো, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এর মূল ধারণাটা আসলে খুবই সহজ। চলুন দেখি এর আসল মানেটা কি। আসলে দায় হলো একটা ব্যবসার জন্য টাকা জোগাড়ের একটা রাস্তা। একটা ব্যবসা মূলত দুটো উপায়ে টাকা জোগাড় করে। এক, অন্যদের কাছ থেকে ধার করে, যেটা হলো দায়। আর দুই, মালিকদের কাছ থেকে টাকা নিয়ে, যেটা হলো মালিকানা সত্ত্ব। সম্পদের মতো দায়কেও দুই ভাগে ভাগ করা হয়। চলতি দায় হলো সেইগুলো যা ১ বছরের মধ্যেই শোধ করতে হবে, আর অচলতি বা দীর্ঘমেয়াদী দায়গুলো শোধ করার জন্য ১ বছরের বেশি সময় পাওয়া যায়।
চলতি দায়ের একটা খুব সাধারণ উদাহরণ হলো প্রদেয় হিসাব। ধরুন একটা রেস্তোরাঁ তার সবজিওয়ালার কাছ থেকে বাকিতে সবজি কিনল। এই যে টাকাটা তাকে শোধ করতে হবে, এটাই হলো তার প্রদেয় হিসাব। আবার ভবিষ্যতের কোনো অনিশ্চিত ঘটনা থেকেও কিন্তু দায় তৈরি হতে পারে। যেমন ধরুন একটা আইনি মামলা চলছে, সেখানে হারলে ক্ষতিপূরণ দিতে হতে পারে। আর এখন আমরা চলে এসেছি সমীকরণের শেষ এবং চূড়ান্ত অংশে, মালিকানা সত্ত্ব বা ইকুইটি। সহজ করে বললে এটা হলো ব্যবসায় মালিকের নিজের অংশ। মালিকানা সত্ত্বের সবচেয়ে সহজ সংজ্ঞাটা পাওয়া যায় আমাদের সেই মূল সমীকরণটাকেই একটু এদিক ওদিক করে। একটা ব্যবসার মোট সম্পদ থেকে তার সব ধার দেনা বাদ দিলে যা পড়ে থাকে, সেটাই হলো মালিকের অংশ বা মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্ব মূলত ৩টা কারণে বদলায়। ১. মালিকরা যখন নিজের টাকা দিয়ে ব্যবসা শুরু করেন, মানে মূলধন যোগান দেন। ২. ব্যবসা যখন লাভ করে, সেই লাভের টাকাটা ব্যবসায় আবার যোগ হয়। আর ৩. মালিকরা যখন ব্যবসা থেকে নিজেদের প্রয়োজনে টাকা তুলে নেন, তখন মালিকানা সত্ত্ব কমে যায়। তো এতক্ষণ ধরে আমরা যে ৩টা জিনিস বুঝলাম, সম্পদ, দায় আর মালিকানা সত্ত্ব, চলুন এখন দেখি এগুলো সব একসাথে মিলে কি তৈরি করে। এগুলোই আসলে একটা ব্যবসার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক প্রতিবেদনের ভিত্তি। আর এখানেই কিন্তু পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, আমরা যদি মূল সমীকরণটাকে একটু বড় করে দেখি, তাহলে দেখতে পাব ব্যবসার লাভ লোকসান, মানে আয় থেকে ব্যয় বাদ দিলে যা থাকে সেটা সরাসরি মালিকানা সত্ত্বের একটা অংশ। তার মানে ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট একে অপরের সাথে জুড়ে আছে। এটাই কিন্তু পুরো অ্যাকাউন্টিং সিস্টেমের মূল সৌন্দর্য। দেখুন, পুরো প্রক্রিয়াটা কিন্তু একটা প্রবাহের মতো। ব্যবসার প্রত্যেকটা লেনদেন প্রথমে জাবেদা আর খতিয়ানে লেখা হয়। তারপর সেখান থেকে একটা ট্রায়াল ব্যালেন্স বা রেয়ামিল তৈরি করে সব ঠিক আছে কিনা দেখা হয়। আর সবশেষে এই তথ্যগুলো দিয়ে তৈরি হয় ফাইনাল রিপোর্ট বা আর্থিক বিবরণী। এই পুরো প্রক্রিয়ার শেষ ফলাফলটাই হল কয়েকটি খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট। এর মধ্যে প্রধান হল ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তাহলে আমরা দেখলাম কিভাবে সম্পদ, দায় আর মালিকানা সত্ত্ব এই ৩টে জিনিস মিলে একটা ব্যবসার পুরো আর্থিক কাঠামোটা দাঁড় করায়। কিন্তু মনে রাখতে হবে, এগুলো কিন্তু শুধু কয়েকটা সংখ্যা না। এই সংখ্যাগুলো আসলে গল্প বলে। এখন প্রশ্ন হলো, এই সমীকরণটা একটা ব্যবসা সম্পর্কে ঠিক কী ধরনের গল্প শোনাতে পারে?